তাহলে আমরা এখন শুরু করতেছি আমাদের বোটানির সেকেন্ড চ্যাপ্টার, বোটানি চ্যাপ্টার 2। এই চ্যাপ্টারের নাম কি স্যার? কোষ বিভাজন বা সেল ডিভিশন। কোষ বিভাজন, ইংলিশে সেল ডিভিশন। তো তোমরা সবাই জানো বায়োলজির মধ্যে কোনো শব্দের শেষে সিস বা সন থাকলে সেটাকে আমরা কি বুঝি? প্রক্রিয়া। তাহলে কোষ বিভাজন হচ্ছে কি? একটা প্রক্রিয়া। এবার আসি প্রথম কথায়, যে আমরা যখন প্রথমেই দিচ্ছি এটা, তাহলে আমরা সাজেশন সহ পড়ে ফেলবো। তাহলে আমি একদম প্রথম ক্লাসেই তোমাদের এই অধ্যায়ের সাজেশনটা দিয়েই শুরু করতেছি। তার মানে পরীক্ষার আগে যাতে বাড়তি কোনো ঝামেলা না হয়। বেশি প্রশ্ন না, 6 থেকে 7টা প্রশ্ন ভালো করে পড়লে এই অধ্যায় থেকে সব কমন পাবো। আমি বইয়ের সিরিয়ালটাকে মেনটেন করার চেষ্টা করতেছি। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে সাজেশনে, কোষচক্র বর্ণনা করো। কোষচক্র বর্ণনা করো। 2 নাম্বার হচ্ছে মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের ক্যারিওকাইনেসিসের ধাপসমূহ বর্ণনা করো। মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের ধাপসমূহ বর্ণনা করো। মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের ধাপসমূহ বর্ণনা করো। নাম্বার 3 নাম্বার হচ্ছে মাইটোসিসের গুরুত্ব লিখো। মাইটোসিসের গুরুত্ব লিখো। 4 নাম্বার অনিয়ন্ত্রিত মাইটোসিসের বা মাইটোসিস, অনিয়ন্ত্রিত মাইটোসিস বর্ণনা করো। অনিয়ন্ত্রিত মাইটোসিস বর্ণনা করো। 5 নাম্বার মিওসিস, মিওসিসের বা মিওসিস 1-এর মিওসিসের প্রোফেজ 1 বর্ণনা করো। মিওসিসের প্রোফেজ 1 বর্ণনা করো। প্রোফেজ 1-এর কিন্তু ধাপ আছে, হ্যাঁ? তাহলে মিওসিসের প্রোফেজ 1 বর্ণনা করো। 6 নাম্বার পয়েন্ট, 6 নাম্বার হচ্ছে মিওসিসের গুরুত্ব লিখো। বা জীবের বৈচিত্র্য সৃষ্টিতে, নতুন বৈচিত্র্য সৃষ্টিতে মিওসিসের গুরুত্ব লিখো। লাস্ট পয়েন্ট 7 নাম্বার, 7 নাম্বার হচ্ছে তোমার ক্রসিং ওভার কি বা কাকে বলে, বলতে কি বোঝো, এর গুরুত্ব বর্ণনা করো। ক্রসিং ওভার বলতে কি বুঝো, এর গুরুত্ব বর্ণনা করো। এই 7টা টপিককে ভালো করে পড়বা। এমন না যে আমি যেভাবে দিয়েছি হুবহু এই প্রশ্নটাই আসবে। এই মিওসিসের প্রোফেজ 1, প্রোফেজ 1 এর মধ্যে 5টা ধাপ আছে, কোন একটা ধাপ নিয়ে আসতে পারে গতে ঘট। তারপরে টপিক গুলো হচ্ছে এইটা, এই টপিক গুলোকে ভালোভাবে কমপ্লিট করলে প্রশ্ন এর ভেতর থেকেই দিতে হবে, বাধ্য, এর বাইরে থেকে দেওয়া অসম্ভব। মিওসিস কোষ বিভাজনে গুরুত্ব বহন করে, মিওসিস বংশগতিতে গুরুত্ব বহন করে, বলো না? যেভাবে প্রশ্ন করুক উত্তরটা এটার মধ্যে আছে। তার মধ্যে আবার তোমরা যদি কেউ ডাউট ফিল করো, তাহলে ধরো তোমরা এই যে কোষ চক্র
100% ইম্পর্টেন্ট দিয়ে পড়বা। মাইটোসিস আগে থেকেই জানো। আরেকটা একদম 100% মানে নতুন টপিক, এসএসসি তে পড়ো নাই, মিওসিসের প্রোফেজন। এই দুইটাকে বেশি ভালো গুরুত্ব করে পড়বা। আশা করি তোমাদের হাফ ইয়ারলিতে প্রোফেজনটা অর্ধেক কলেজে এই প্রশ্নটাই আসবে। ক্লিয়ার? এবার আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে, স্যার এই অধ্যায়ের রুলসটা কি? আমি প্রতিটা অধ্যায়ের কিছু প্যাটার্ন আছে, এই প্যাটার্ন গুলো তোমাদের জানতে হবে। তো এই অধ্যায়টা তোমরা যে সুন্দর করে শেষ করবা, মনে রাখবা এই অধ্যায় দ্রুত শেষ করার কৌশল, এই অধ্যায় দ্রুত শেষ করার কৌশল, এই অধ্যায় দ্রুত শেষ করার কৌশল। কৌশল হচ্ছে কি? ছন্দ প্লাস চিত্র। ছন্দ এবং চিত্র দিয়ে অধ্যায় করবা, খুব দ্রুত শেষ হয়ে যাবে। ছন্দ এবং চিত্র, বেশি না, 7 থেকে 8টি ছন্দ এবং চিত্র তো বুঝতে পারছো, কোষ চক্রের একটা চিত্র। মাইটোসিসের ক্যারিওকাইনেসিস 9 থেকে পড়েছো প্রোফে, যেটা মিওসিসের কেমন চিত্র লাগে না, সরি অনিয়ন্ত্রিত মাইটোসিস কেমন চিত্র লাগে না, মিওসিসের ক্ষেত্রে চিত্র আছে। তাহলে চিত্র বুঝলে ব্যাখ্যা লিখতে পারবা সম্পাদ্যের মতো। চিত্র বুঝেছো, ব্যাখ্যা লিখতে পারবা, বা ব্যাখ্যা করেছো, চিত্র আঁকতে পারবা। তাহলে এই হচ্ছে আমার দ্বিতীয় অধ্যায়, ছোট একটা অধ্যায়, তুলনামূলক কিন্তু গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে, সে অধ্যায়ের সাজেশন দিয়ে দিলাম। প্রথম স্লাইড কমপ্লিট করলাম। এবার আমরা ঢুকে যাচ্ছি আমাদের ক্লাস টপিকে, ক্লাস লেকচার। তাহলে ক্লাস লেকচারে ঢুকলে আমরা প্রথমে কি দিব স্যার? প্রথমে হচ্ছে ভূমিকা। তাহলে আমরা ভূমিকা দিয়ে শুরু করি। ভূমিকা। আচ্ছা, সবার আগে মনে রাখবা যে রুডলফ ভিরসাও, রুডলফ ভিরসাও, রুডলফ ভিরসাও নামক একজন বিজ্ঞানী কত সালে স্যার? 1858। তাহলে রুডলফ ভিরসাও এর মতে, রুডলফ ভিরসাও এর মতে কি বলেছেন উনি? উনি বলেছেন কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হতে পারে। কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হতে পারে। রুডলফ ভিরসাও এর মতে কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হতে পারে। রুডলফ ভিরসাও এর মতে কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হতে পারে। তাহলে উনার এই কথাটা দিয়েই আমি শুরু করতেছি কেন দেখো, কারণটা হচ্ছে বিবর্তন আমাদেরকে বলতেছে যে পৃথিবী আগে উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড ছিল, তখন আপনি কোথায় ছিলেন জানেন? সেই গ্যাসীয় পিণ্ড আস্তে আস্তে শীতল হয়েছে, পানির আবির্ভাব করছে, অক্সিজেন আসছে, এরপরে সেখান থেকে আস্তে আস্তে নিউক্লিক অ্যাসিড আসছে, নিউক্লিক অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হয়েছে, প্রোটিনের মাধ্যমে তোমার প্রোটো ভাইরাস তৈরি হয়েছে, সেখান থেকে ভাইরাস হয়েছে, ভাইরাস থেকে ব্যাকটেরিয়া হয়েছে, তারপরে আস্তে আস্তে এককোষী বহুকোষী জীব হয়েছে। কি অদ্ভুত কথা! পৃথিবীতে সৃষ্টিকর্তা প্রত্যেকটা প্রজাতিকে আলাদাভাবে পাঠিয়েছে। পৃথিবীতে প্রতিটা প্রজাতিকে সৃষ্টিকর্তা কিভাবে পাঠিয়েছেন? আলাদাভাবে। এগুলো কোনো বিবর্তনের মাধ্যমে আসে না। মানুষের আগে লেজ ছিল, যে বলেছে তার বাবা ছিল, আমাদের তো ছিল। এটা কোনো কথা যে আমাদের আগে লেজ ছিল? তাহলে এই লাইনটা আমি কেন দিয়েছি? যে এই লাইনটা দেওয়ার মাধ্যমে বিবর্তনের উপর একটা লাথি দেওয়া হয়েছে। এখন কোষ বিভাজন কেন হচ্ছে না হচ্ছে আমরা বাকিগুলো। তাহলে প্রথম এইটা হচ্ছে এই অধ্যায়ের একটা মূল কথা। বইয়ের মধ্যে অবশ্যই আছে, আমরা মিলাই দেবো, টেনশন। তাহলে রুডলফ ভিরসাও মতে কোষ থেকে কেবল কোষের কি হতে পারে স্যার? সৃষ্টি হতে পারে। এবার আমরা কোষ বিভাজনের সংজ্ঞা লিখব। তাহলে আমরা কোষ বিভাজনের সংজ্ঞা লিখি। কোষ বিভাজন, সংজ্ঞাগুলো লেখার সময় তোমরা নিচে নিচে মানে মনে মনে উচ্চারণ করবা, একটু আস্তে আস্তে উচ্চারণ করে করবা, এখানেই শেষ করতে হবে ক্লাস। তাহলে কোষ বিভাজন কাকে বলে দেখো, ডিভিশন যেহেতু প্রক্রিয়া, তাহলে জীবের বৃদ্ধি এবং জননের উদ্দেশ্যে, জীবের বৃদ্ধি ও জননের উদ্দেশ্যে, জীবের বৃদ্ধি ও জননের উদ্দেশ্যে কোষের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াকে, জীবের বৃদ্ধি এবং জননের উদ্দেশ্যে কোষের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াকে
জীবের বৃদ্ধি এবং জননের উদ্দেশ্যে কোষের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াকে কোষ বিভাজন বলে। জীবের বৃদ্ধি এবং জননের উদ্দেশ্যে কোষের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াকে কোষ বিভাজন বলে। জীবের বৃদ্ধি এবং জননের উদ্দেশ্যে কোষের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াকে কোষ বিভাজন বলে। এটি জীবের একটি মৌলিক এবং অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। এটি জীবের বা কোষের একটি মৌলিক ও অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। এটি জীবের একটি মৌলিক এবং অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। ঠিক আছে স্যার? ওকে, তাহলে কয়ের জন্য সংজ্ঞা আসলে এভাবে লিখবা। ওই যে লাস্টের লাইনটা লিখে দিলাম, টিচারের চোখে তুমি বেস্ট হবা, আর কিছু। এটা লিখলে একে এক পাবা, কিন্তু বেস্ট হওয়া লাগে। কারণ তুমি টিচারের চোখে, টিচার যখন তোমার লেখা দেখে বুঝবে তুমি ভালো লিখবো, হয় তেমন পড়বেই না, আগেই তোমাকে জাজ করে ফেলছে, তুমি ভালো। তাহলে সরকারি কলেজ বেসরকারি কলেজ কিছু যায় আসে না, আবার একটু যায় আসে। কারণ তুমি সরকারি কলেজে, ধরো ও চিরাং কলেজে, তাহলে ওর স্কুলেও বা কোথাও একটা প্লেস ধরে রাখছিল। এখানে যে ও যদি দেখে হাফ ইয়ারলি পরীক্ষা অনেক পিছিয়ে গেছে, তুমি যতই বলো ওর মনের মধ্যে একটা খারাপ থাকবে, কারণ ও স্কুল লাইফে কখনো পেছনের দিকে থাকার মতো স্টুডেন্ট ছিল। তাহলে এখানে ধরো 660 জন, তাহলে 660 জনের মধ্যে ও যদি লাস্টের দিকে আসে বা কোনো কারণে রেজাল্ট খারাপ করে, ও বলে না কেউ না কেউ তো করবে, অবশ্যই করবে রেজাল্ট খারাপ। এবার গোল্ডেন পেয়ে রেজাল্ট খারাপ করতেছে, বলে এবারও গোল্ডেন পে ফিল করছে। এই জন্য তোমার স্বার্থ লাগবে ভেতর। তুমি এই লাইনটা একটা বাড়তি, যদিও 30 সেকেন্ডও লাগবে না, এই শব্দটা কেন লিখবা? টিচারকে সন্তুষ্ট করার জন্য। সন্তুষ্ট করলে নাম্বার বেশি আসবে। এবার আমরা স্টার চিহ্ন দিয়ে একটা লাইন লিখবো, খুব গুরুত্বপূর্ণ লাইন। সেটা হচ্ছে সর্বপ্রথম 1882 সালে, সর্বপ্রথম 1882 সালে ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক স্যালামান্ডার একটা সরীসৃপ, সামুদ্রিক স্যালামান্ডারে, এটা সায়েন্টিফিক নেমটাও আসে, তাহলে আমরা একটু লিখে দিই, ট্রাইটুরাস মাকুলোসা। যেহেতু সায়েন্টিফিক নেম লিখবা, অবশ্যই নিচে কি হবে স্যার? আন্ডারলাইন, মাথায় রাখবা। তাহলে সামুদ্রিক স্যালামান্ডারে ট্রাইটুরাস মাকুলোসাতে কোষ বিভাজন লক্ষ্য করেন। তাহলে সর্বপ্রথম কে কোষ বিভাজন প্রত্যক্ষ করেন, লক্ষ্য করেন, প্রত্যক্ষ করেন বা আবিষ্কার করেন, যাই বলো? ওয়াল্টার ফ্লেমিং। সর্বপ্রথম ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক স্যালামান্ডারে 1882 সালে কোষ বিভাজনটা প্রত্যক্ষ করেছে। ক্লিয়ার সবাই? ট্রাইটুরাস মাকুলোসা, নিজে থেকে লিখো, ট্রাইটুরাস মাকুলোসাতে প্রথম কোষ বিভাজনটা লক্ষ্য করেন। ট্রাইটুরাস মাকুলোসাতে প্রথম কোষ বিভাজনটা লক্ষ্য করেন। তাহলে আসো আমরা একটু এই ট্রাইটুরাস মাকুলোসাটা দেখার চেষ্টা করি। ট্রাইটুরাস, আশা করি চলে আসছে। এই দেখো, এটাই হচ্ছে সেই ট্রাইটুরাস মাকুলোসা। আমরা যে কোনো একটা দেখি, সমস্যা নাই। ট্রাইটুরাস মাকুলোসা, উইকিপিডিয়াটাই দেখি। এটা হচ্ছে ট্রাইটুরাস মাকুলোসা, ঠিক আছে? একটা সমুদ্রের মধ্যে থাকা, একটু উভচর টাইপের বলতে পারো, কারণ দেখো এটা তো সমুদ্রের মধ্যে ছবি না, উভচর টাইপের, সেই হিসাবে তাকে আমরা অ্যান্টিরিয়া বলতে পারতেছি, কিন্তু আসলে বুকে ভর দিয়ে চলে, রেপ্টিলিয়ার মধ্যে পড়লে হবে। এই হচ্ছে ট্রাইটুরাস মাকুলোসা। একবার দেখাই দিলাম, এর ফলে কি হবে স্যার? এটা তোমাদের দীর্ঘদিন মনে থাকবে। এই জিনিসটা তোমাদের দীর্ঘদিন, যে এটা দেখতে যে এই টাইপের হয়, এটা দীর্ঘদিন মনে থাকবে।
ট্রাইটোরাস মাকুলোসা। হয়তো তুমি বাসায় যেও পারতা, কিন্তু তাহলে আশা করি তিনি কোনটার মধ্যে প্রথম দেখেছেন সেই জিনিসটা সম্পর্কে তোমার একটা সুন্দর আইডিয়া হয়ে গেল। এরপরে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে একটা ছক করবো। এরপরে আমরা একটা ছক করি সুন্দর করে। না, ওখানে হবে জাস্ট তিনটা লাইন। আমি একটু সুন্দর মতো বক্স করে একটু স্লাইডের মতো করে রেখে দিচ্ছি এক একটা, এই জন্য একটু কাজ করতেছে আর কি। তাহলে ছকের হেডিংটা কি হবে স্যার? হেডিংটা দিবা হচ্ছে মানব দেহের 100। হেডিংটা দাও মানব দেহের 100। মানব দেহের 100, এটা হচ্ছে হেডিং, মানব দেহের 100। আচ্ছা, তাহলে তিনটা পয়েন্ট। এক নাম্বার হচ্ছে কি কি দেখো, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে প্রায় 100টি কোষ থাকে। স্যার টি মানে বলেন তো কি? ট্রিলিয়ন। টি মানে কি? ট্রিলিয়ন। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে প্রায় 100 ট্রিলিয়ন কোষ থাকে। ক্লিয়ার? একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে প্রায় 100 ট্রিলিয়ন কোষ থাকে। 2 নাম্বার, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মস্তিষ্কে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মস্তিষ্কে প্রায় 100 বি নিউরন থাকে। বি মানে বিলিয়ন। 100 বিলিয়ন নিউরন থাকে। ওকে। 3 নাম্বার, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জীবদ্দশায়, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জীবদ্দশায় প্রায় 100 মিলিয়ন অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জীবদ্দশায় প্রায় 100 মিলিয়ন অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে। অ্যান্টিজেন বাইরে থেকে আমাদের দেহে আসে, আর এটার প্রতিক্রিয়া হিসেবে আমাদের দেহ কি তৈরি করে? অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিজেন কিন্তু আমাদের দেহের বস্তু না, এটা বাইরে থেকে আসে। অ্যান্টিবডি হচ্ছে আমাদের দেহের বস্তু। ক্লিয়ার সবাই? তাহলে মানব দেহের 100, সবটা সুন্দর করে রাখ। মানব দেহের 100 হয়েছে স্যার? এটা আশা করি হয়ে যাবে। এবার আমরা যাব কোষ বিভাজন। ঠিক আছে, তাহলে এবার আমরা কোষ বিভাজনের এইটা করি। ওকে, তাহলে ধরো সেল ডিভিশন বা কোষ বিভাজন। কোষ বিভাজন, এই সেল ডিভিশন বা কোষ বিভাজনকে আমরা কয় ভাগে ভাগ করব স্যার বলেন? 3 ভাগে। 1 2 3, 3 ভাগে ভাগ করব। কি কি স্যার? একটা হচ্ছে দেখো এ মাইটোসিস, অ্যামাইটোসিস। আর একটা হচ্ছে মাইটোসিস, মাইটোসিস। এবং আরেকটা হচ্ছে মায়োসিস বা মিওসিস। তাহলে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং কি মিওসিস। এভাবে কেন করলাম দেখো, বায়োলজির মধ্যে এ মানে হচ্ছে অ্যাবসেন্ট, নাই, অনুপস্থিত। কি নাই? মাইটোস নাই, এখানে একটা এস আসবে। মাইটোস, মাইটোস মানে তন্তু। কেমন তন্তু বুঝাইছে এখানে? স্পিন্ডল তন্তু, স্পিন্ডল তন্তু। আর সিস মানে সবাই জানো কি? প্রক্রিয়া। তাহলে যে বিভাজন প্রক্রিয়ায়
কি সৃষ্টি হয় না বলো? স্পিন্ডল তন্তু গঠিত হয় না, তাকে অ্যামাইটোসিস বলে। যে বিভাজন প্রক্রিয়ায় স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় না তাকে অ্যামাইটোসিস বলে। যে বিভাজন প্রক্রিয়ায় স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় না তাকে অ্যামাইটোসিস বলে। এখানে তাহলে সেম, মাইটোস মানে কি বলো? স্পিন্ডল তন্তু, সিস মানে প্রক্রিয়া। তাহলে যে বিভাজন প্রক্রিয়ায় স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় তাকে কি বলে? মাইটোসিস বলে। মায়োস বা মিওস, মিওস মানে হচ্ছে হ্রাসমূলক, হ্রাসমূলক। আর সিস মানে প্রক্রিয়া বা বিভাজন প্রক্রিয়া। তাহলে হ্রাসমূলক বিভাজন প্রক্রিয়াকে কি বলা হয়? মিওসিস। হ্রাসমূলক বিভাজন প্রক্রিয়াকে বলা হয় মিওসিস। হ্রাসমূলক বিভাজন প্রক্রিয়াকে বলা হয় মিওসিস। হয়েছে? হ্রাসমূলক বিভাজন প্রক্রিয়াকে বলা হয় মিওসিস। তাদের দূরে ফেলো, এখন সময়টা মূল্যায়ন করতে হবে। হ্রাসমূলক বিভাজন প্রক্রিয়াকে বলা হয় মিওসিস। ক্লিয়ার? এমনি দেখলেও পাবো। এবার আমরা বেসিক শিখবো। আমি আবারও বলতেছি, তোমাদেরকে একদম ফুল ডিটেলস থেকে বোঝাই, সেটা চলতেছে ওখানে। তাহলে এবার হচ্ছে বেসিক দিচ্ছি আমরা। বেসিক, বেসিক জিনিসটা কি বলতো? আমার নিজের মনের প্রশ্নগুলোকেই আমি উত্তরে পরিণত করব। তাহলে এই জায়গা থেকে তোমাদের কিছু প্রশ্ন এবং উত্তর আসতে পারে, মানে নিজেকে নিজে প্রশ্ন করা, নিজেকে নিজে উত্তর দেওয়া। প্রশ্ন, আচ্ছা কি প্রশ্ন আসতে পারে? প্রথম প্রশ্ন হচ্ছে, স্যার কোষ বিভাজন কেন হয়? আমি এখানে কেন আসছি? সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদেরকে ভালোবেসে, নাকি টাকা মানছে? উদ্দেশ্য অনেকগুলো আছে। একসাথে কয়েকটা কাজ থাকলে তোমার দেখবা ভালো লাগে। একসাথে কয়েকটা কাজ থাকলে অনেক সময় দেখা যাচ্ছে তোমরা হয়তো আসছো, তারপরে বলতেছি যে দুইটা কারণ আছে। এবার তোমাদের উদ্দেশ্যটা কি? সকালবেলা ফজরের নামাজে উঠছো, বাসায় ঘুমাই দিলে, তাহলে সকালবেলা ফ্রেশ মাথায় ক্লাসটা করে চলে আসে। আবার এদের উদ্দেশ্য কি? বিকালে আবার আসবে এত ক্লান্তির মধ্যে, কলেজেও তো যাবো, ক্লাস করে কলেজে। বলো একসাথে কিন্তু উদ্দেশ্য দুইটা আছে, অবশ্যই আছে। তাছাড়া অনেক সময় বাসায় যদি তোমাকে চাপ না দেয়, সকালবেলা কষ্ট করে উঠবো, আবার ঘুম থেকে ধরুন সকালে ঘুমাই, বিকালে এসে ক্লাস করবো, যেহেতু অপশন আছে, সেম টপিক সেম লেকচার, সমস্যা। কাজে উদ্দেশ্য রাখবা কয়েকটা। তাহলে প্রথমে আসো, প্রশ্ন হচ্ছে কোষ বিভাজন কেন হয়? তাহলে প্রথম হচ্ছে কোষ বিভাজন কেন হয়? কোষের বিভাজন হতে ইচ্ছা করে তাই হয়। অথবা আর একটা সুন্দর উত্তর আছে তো, আল্লাহ ভালো জানে, তাই না স্যার? কত সুন্দর উত্তর। আচ্ছা তাহলে এটার অ্যান্সারটা কি বলবা? দেখো আমি এক লাইন এক লাইন করে বলছি। কোষ বিভাজনটা হয় হচ্ছে দেহের ক্ষয়পূরণ, জীবের দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধনের জন্য। কোষ বিভাজন হয় জীবের দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনের জন্য। জীবের দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনের জন্য। জীবের দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধনের জন্য কোষ বিভাজন হয়ে থাকে। প্রশ্ন 2, সেকেন্ড প্রশ্ন। প্রশ্ন সেকেন্ড প্রশ্ন, এখন কথা হচ্ছে স্যার দেহের ক্ষয়পূরণটাই বা কেন হয়? ক্ষয়পূরণ কেন হয়, এবার এই প্রশ্ন করছি। দেহের ক্ষয়পূরণ কেন হয়? দেহের ক্ষয়পূরণ কেন হয়? কেন হয়? আচ্ছা আমার হাত কেটে গেছে, এটা পূরণ না হলে আমি বাঁচবো? আমার দেহ সবসময় কিসে থাকতে চাই বলো? স্বাভাবিক অবস্থায় থাকতে চাই। আর দেহের নিজস্ব প্রচেষ্টায় স্বাভাবিক অবস্থায় থাকতে চাওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় হোমিওস্ট্যাসিস। গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা। তাহলে দেহের ক্ষয়পূরণ হয় হচ্ছে, দেহকে সবসময়, দেহের ক্ষয়পূরণ হয়, এটার অ্যান্সার হচ্ছে দেহকে সর্বদা সর্বদা নিজস্ব প্রচেষ্টায় স্বাভাবিক
রাখার জন্য বা রাখতে চাওয়ার জন্য। দেহকে সবসময় স্বাভাবিক অবস্থায় রাখতে চাওয়ার জন্যই দেহের ক্ষয়পূরণ হয়। আর দেহকে তার নিজস্ব প্রচেষ্টায় স্বাভাবিক অবস্থায় রাখতে চাওয়ার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলবো হচ্ছে হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস। তাহলে বারবার মনে রাখবা, দেহের নিজস্ব প্রচেষ্টায়, দেহের নিজস্ব প্রচেষ্টায় স্বাভাবিক অবস্থায় থাকতে চাওয়ার প্রক্রিয়াকে বলা হয় হোমিওস্ট্যাসিস। এবার আমরা এই যে প্রক্রিয়া, হোমিওস্ট্যাসিস প্রক্রিয়াটা কিভাবে ঘটছে সেটা একটু দেখার চেষ্টা করি। তাহলে এবার আমরা দেখবো হচ্ছে প্রক্রিয়াটা কিভাবে ঘটতেছে। প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে একটু বুঝে নিই আমরা। প্রক্রিয়া বলো, কোথায় যাবা? হ্যাঁ যাও। তাহলে প্রথমে দেখো প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে। একটা হচ্ছে আমি মনে করে অ্যাক্সিডেন্ট করলাম। কোথায় অ্যাক্সিডেন্ট করলাম? আমার দেহ থেকে প্রচুর রক্তক্ষরণ হলো। তাহলে অ্যাক্সিডেন্টের ফলে আমার দেহে কি হলো স্যার? রক্তের ঘাটতি তৈরি হলো দেহের মধ্যে, রক্তের ঘাটতি তৈরি হলো। এই যে রক্তের ঘাটতি তৈরি হলো, এই জিনিসটাকে বুঝবে কে? এটা বুঝবে হচ্ছে আমার কিডনি, বৃক্ক এটাকে বুঝবে যে আমার দেহে রক্ত কমে গেল। স্যার কেন বুঝবে? এই বৃক্কের মধ্যে প্রতি 1 মিনিটে, মানে নেফ্রনের মধ্যে আর কি, 20 থেকে 24 লক্ষ নেফ্রনে প্রতি 1 মিনিটে 1200 ঘন সেন্টিমিটার রক্ত আসে আস্তে আস্তে পাওয়া। তো এইটা যেহেতু দেহ থেকে রক্ত বের হয়ে গেছে, এটা কি ঠিক মাত্রায় আসবে না। তখন এই নেফ্রনের মধ্যে যে স্নায়ুগুলো আছে তারা বুঝবে এবং তারা মস্তিষ্ককে খবর পাঠাবে যে কি নাই, ঠিক মতো রক্ত আসতেছে। তাহলে কথা হচ্ছে বৃক্ক যখন বুঝবে, সে কিন্তু এরিথ্রোপয়েটিন হরমোন নিঃসরণ করবে। তাহলে বৃক্ক তখন কি করবে দেখো, সে এরিথ্রোপয়েটিন এরিথ্রোপয়েটিন হরমোন নিঃসরণ করবে। এরিথ্রোপয়েটিন হরমোন নিঃসরণ করবে। তোমরা সবাই জানো যে হরমোনকে রাসায়নিক দুধ বলা হয়। এই হরমোনটা তখন এই রক্ত কমে যাওয়ার খবরটা কোথায় দিবে স্যার? মস্তিষ্কে দিবে। তাহলে এই খবরটা তখন চলে যাবে মস্তিষ্কে। মস্তিষ্ক তখন কি করবে? সে হিউমেরাস এবং মাথার খুলিতে, হিউমেরাস তো সবাই চিনো মনে হয়, হাতের সবচেয়ে বড় যে অস্থিটা আছে এটা হিউমেরাস। এগুলো সবগুলো আমার কাছে আছে রিয়েল মানুষের, আমরা টপিক ভিত্তিক নিয়ে আসবো ইনশাল্লাহ। তাহলে হিউমেরাস ও মাথার খুলিতে, হিউমেরাস ও মাথার খুলিতে, মাথার খুলি চিনি তো আমরা, মাথার খুলিতে থাকা অস্থি মজ্জাগুলোকে বা অস্থি মজ্জার কোষগুলোকে, অস্থিমজ্জার কোষগুলোকে উদ্দীপ্ত করবে। কোষগুলোকে উদ্দীপ্ত করবে। কিসের জন্য উদ্দীপ্ত করবে বলো? কাজ করার জন্য, বিভাজিত হওয়ার জন্য। তাহলে উদ্দীপ্ত করবে। তাহলে এই উদ্দীপ্ত করার পরে, এই উদ্দীপ্ত করার পরে, এই উদ্দীপ্ত করার পরে কি হচ্ছে দেখো, উদ্দীপ্ত করার পরে তখন অস্থিমজ্জার বিভাজন শুরু হবে। অস্থিমজ্জার বিভাজন। আর অস্থিমজ্জা যত বৃদ্ধি পাবে তত নতুন কি তৈরি হবে বলো? নতুন রক্তকণিকা তৈরি হবে।
রক্তের ঘাটতি পূরণ হবে, কোষ বিভাজনও হয়ে গেল, তাহলে নতুন রক্তকণিকা তৈরি হবে। আস্তে আস্তে দেহে রক্তের ঘাটতি হয়ে দেহ একটা স্বাভাবিক অবস্থায় পৌঁছে। ঠিক আছে, এই যে বর্ণনাগুলো পুরো বেসিক টপিকে। আরেকটা বেসিকের বিষয় আছে, তাদের লিখে দাও। তাহলে নতুন রক্তকণিকা তৈরি হবে, নতুন রক্তকণিকা তৈরি হবে। এখানে পজের অপশন নাই, ডাইরেক্ট স্টপ। পজ থাকলে ভালো হইতো, এত আমার লেখা শেষ পজ করে দিতাম, ভিডিও বড় করে রাখ, তাই না? হচ্ছে না মোটামুটি, আমি উপরে উঠাই দিত, লিখে ফেলতে পারলে হয়েছে। ওকে, এরপরে আরেকটা প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি, দেখো আরেকটা প্রশ্ন খেয়াল করো সবাই, লাস্ট প্রশ্ন বলতে পারো বেসিকের প্রশ্ন। এই তোমরা জানো তো নিউরনের বিভাজন তো হয়, তাই না স্যার? নিউরনের বিভাজন হয় না, নিউরনের বিভাজন হয় না, হয় না, কিন্তু ব্রেইন ক্যান্সার হয় কিভাবে? কখনো প্রশ্ন করেছো? নিউরনের বিভাজন হয় না, কিন্তু ব্রেইন ক্যান্সার হয় কিভাবে? ব্রেইন ক্যান্সার হয় কিভাবে বলো, কে পারবা? ওরে বাবা, যেটা বিভাজন হয় না সেটা মাইটোসিস হয় না, অনিয়ন্ত্রিত কোত্থেকে আসবে? এর কিছু না কিছু তো ক্লু আছে। তাহলে নিউরনের বিভাজন হয় না কিন্তু ব্রেন ক্যান্সার হয়, মাথায় রাখতে হবে। কিভাবে, কেন? দেখো, নিউরনের বিভাজন হয় না এটা সত্যি কথা। কেন বিভাজন হয় না? কারণ আমরা জানি নিউরনের মধ্যে কি নাই বলো, সক্রিয় সেন্ট্রিওল নাই, সক্রিয় সেন্ট্রিওল নাই, এই জন্য নিউরনের বিভাজন হয় না। সক্রিয় সেন্ট্রিওল নেই বা থাকে না এই কারণে। ব্রেন ক্যান্সার যে নিউরনের ক্যান্সার, এটা কি বলছে? তাহলে ঝামেলাটা কোথায়? ব্রেন ক্যান্সার মানে নিউরনের বিভাজন নয়। এই যে আমাদের মস্তিষ্ক, মাথা, এই মস্তিষ্কের মধ্যে মনে করো যে এগুলো নিউরন, এখানে কত, একটু আগে আমরা লিখে আসলাম, বলো কতগুলো নিউরন আছে? 100 বিলিয়ন। এই 100 বিলিয়ন নিউরন যদি থাকে, এই নিউরন গুলো যদি একটা নির্দিষ্ট স্ট্রাকচারে আমার মাথার মধ্যে অবস্থান না করে, মানে এই গ্লাসটা যদি এইখানে, এই যে এইদিকে দেওয়ালের সাথে যদি এটাকে না লাগাই রাখতাম আমরা, এই গ্লাস পড়ে যেত। তাহলে আমার নিউরন গুলো যদি ঠিক মতো আঠালো পদার্থ দিয়ে না লেগে থাকে, তাহলে মনে করো আমি রাত্রেবেলা এক কাজ হয়ে ঘুমাইছি, রাত্রেবেলা এক কাজ হয়ে ঘুমাইছি, দেখবা ওইদিকে নিউরন বেশিরভাগ জমা পড়ে গেছে, সকালবেলা মাথা চুলা এরকম একদিক নিয়ে চলে আসছে ক্লাসে। হওয়া উচিত ছিল, হয় কেন? যেভাবে থাকে ওইভাবে থাকে, মাঝখানে আঠালো পদার্থ আছে কিছু, সেই আঠালো পদার্থগুলোর নাম। তাহলে এই নিউরনের মাঝখানে মাঝখানে এরকম অনেক আঠালো পদার্থ আছে, এগুলো কিন্তু কোষীয় পদার্থ। এই আঠালো পদার্থগুলোর নাম হচ্ছে নিউরোগ্লিয়া। কি নাম স্যার? নিউরোগ্লিয়া, নিউরোগ্লিয়া, অথবা নাম বলতে পারো গ্লিয়াল কোষ। নিউরোগ্লিয়া অথবা গ্লিয়াল কোষ। এই গ্লিয়াল কোষগুলো বিভাজন হয় না, এটা কিন্তু কোথাও বলা নাই। তাহলে এই গ্লিয়াল কোষগুলো অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে টিউমার তৈরি হয়, সেই টিউমার থেকেই পরবর্তীতে ক্যান্সার তৈরি হয়, যেটাকে আমরা কি বলি, ব্রেন ক্যান্সার। তাহলে ব্রেন ক্যান্সার মানে কি নিউরনের বিভাজন নাকি গ্লিয়াল কোষের বিভাজন? গ্লিয়াল কোষ। ক্লু, আঠা, মনে রাখবা অ্যান্সার হয়ে গেছে। তাহলে নিউরনের বিভাজন না হলেও ব্রেন ক্যান্সার হয় এই কারণে। সবার মনে থাকবে এই প্রশ্নগুলো তাৎক্ষণিক তোমাদের কলেজে যখন পড়াবে বা কিছু জিজ্ঞেস করি, অধিকাংশ ক্ষেত্রে উত্তর আসে না, এগুলো কি প্রশ্ন আলতু ফালতু জিজ্ঞেস করার দরকার নেই। আবার আমরাও দেখবা কলেজ টিচারকে তেমন একটা প্রশ্ন করি না, ভয় পাই, না জানি প্র্যাকটিক্যাল নাম্বার কম দিলে এইগুলো বেশি, কিন্তু প্রশ্ন করা উচিত। আসলে আমিও চাই তোমরা প্রশ্ন করো, কারণ ধরো আমি সব জানি না, সত্যি হয় তুমি প্রশ্ন করলে যদি আমি একটা টপিক নাও জানি, আমার কাছে একটু খারাপ লাগবে, তাহলে আমি তোমাকে বললাম কি, জেন্টলম্যানের কাজ হচ্ছে আমি আগামী দিন জেনে তোমাকে বলবো, এটা কিন্তু ভদ্রতা। আমি তুই উল্টা পাল্টা তোমাকে ছাড়ি দিই, দেওয়ার অপশন আছে, কিন্তু তোমার মন থেকে আমাকে প্রশ্ন করার প্রতি আর আশা জাগবে না কখন। এক নাম্বার। 2 নাম্বার, তুমি আমার ক্ষতি করছো না, তুমি আমার উপকার করতেছো। তুমি না বললে হয়তো ওই টপিকটা আমি পড়তাম না, তুমি বলাতে আমার টপিকটা সম্পর্কে নতুন ভাবে জানার আগ্রহ তৈরি। কারণ আমি তোমার কাছে কখনো ছোট হতে চাইবো না, তুমিও যেমন আমার চোখে কখনো খারাপ হতে চাইবে না, আমরাও কিন্তু তোমার চোখে ভালোই থাকছে, এই জন্য আমাকে করতে হবে। লেখা শেষ তো? এবার আমরা পরবর্তী স্লাইডে যাব। তুমি জাস্ট নিজের মতো করে লিখো,
লেখাগুলো যে আমার মতো হুবহু লিখতে হবে এমন কোনো কথা নেই। ওকে, এবার আমরা একটা ছন্দ দিই। বলেছিলাম এই অধ্যায়ের টেকনিকটা কি স্যার? ছন্দ সহ পড়া। তাহলে এবার যে ছন্দটা দিবা সেটা হচ্ছে যে সকল কোষ বিভাজিত হয় না, যে সকল কোষ বিভাজিত হয় না। যে সকল কোষ বিভাজিত হয় না। পৃথিবীতে সকল কোষ কিন্তু বিভাজিত হয় না, ঠিক আছে? যে সকল কোষ বিভাজিত হয় না, এটা আমরা একটু মনে রাখবো। তো আমাদের ওই যে বাংলা তো মানিক স্যারের তোমরা ক্লাস করো, আরেকজন স্যার ছিল মির্জা আব্বাস ইসলামী স্কুলের টিচার, বন্ধু বড় বলতে পারো আমাকে, একটু হাইটটা শর্ট। আমার মাথায় ছন্দটা ওখান থেকে আসছে। ওই টিচারটার নাম কি ছিল স্যার? পলাশ। কি নাম ছিল বলো? পলাশ। তাহলে যে সকল কোষ বিভাজিত হয় না, কে বিভাজিত হয় না বলো? পলাশ। পলাশ কখনো বিভাজিত হয় না, পলাশ। তাহলে পলাশের প দিয়ে, পলাশের প দিয়ে আমরা মনে রাখবো পতে, পতে হচ্ছে একটা পেশিকোষ, পেশিকোষের কোনো বিভাজন নাই, পতে হচ্ছে পেশিকোষ। আর একটা পতে মনে রাখবা পরিণত জনন কোষ, পরিণত জনন কোষ। তাহলে পেশিকোষ, পরিণত জনন কোষ, পেশিকোষ, পরিণত জনন কোষ। তো পরিণত জনন কোষ কে কে? পরিণত জনন কোষ হচ্ছে শুক্রাণু ও ডিম্বাণু। তাহলে আমাদের এই যে তোমাদের বা ধরো আমার বয়স অনুযায়ী এখন কিন্তু আমাদের দেহে সর্বোচ্চ পরিমাণে শুক্রাণু উৎপন্ন হচ্ছে। প্রতি একবার যৌন মিলনে আমাদের দেহ থেকে 4 ml করে শুক্রাণু বাইরে বের হয়, 4 ml, ঠিক আছে? আর যখন বয়স বাড়বে 30 থেকে 50 বছর 2 ml হয়ে যাবে, 50 থেকে 70 1 ml হয়ে যাবে, বুঝতে পারছো? সরি 3 ml হবে, 2 ml হবে। আর 70-এর পরে মৃত্যুর আগ পর্যন্ত একই। এই জন্য দেখবে অনেক সময় নিউজে 70 বছরের বৃদ্ধ বিয়ে করলো 18 বছরের তরুণী, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওই বয়সে কিন্তু সে বাবা হওয়ার ক্ষমতা রাখে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে 40 থেকে 50 বছরে তাদের এই প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়, যার নাম হচ্ছে মেনোপজ। কি নাম স্যার? মেনোপজ। ক্লিয়ার? এই জন্য মেয়েরা পরিণত হয় আগে। তুমি ক্লাস ইন্টারে পড়ো, দেখবা তোমার মাথায় কি যে কিভাবে কি করতে হবে, অথবা ক্লাসমেট কাউকে দেখে ভালো লাগলে তার পেছনে পেছনে দৌড়বা, তোমার যে একটা ব্যক্তিত্ব আছে তুমি বলে দেওয়া। কিন্তু ইন্টারে একটা মেয়ে কিন্তু চিন্তা করতেছে ওয়াও বিসিএস ক্যাডার। বলো, তোমরা স্টুডেন্টরা অনেক সময় ম্যাডাম নিয়ে ফান করে দুই একটা, কিন্তু কয়টা ছেলে আছে ম্যাডামকে প্রপোজ করছে বিয়ের জন্য বা কিছু? এগুলো নাটক সিনেমাতে সম্ভব। কিন্তু ছাত্রীদের বেলায় চিন্তা করো তো, এই যে ঢাকার স্কুলের দেখছিলাম আমরা গত বছর, ছাত্রী সব এরা হাজার আছে, টিচারের বউ ছাত্রী হবে। শোনো আমার কথা বলে হাস্যকর, কিন্তু সত্যটা বলো, তোমাদের চোখে অনেকগুলো আছে, তোমরা পরিচিত, এগুলো জানো, কাজ পড়ার সাথে মিলে টপিক গুলো সুন্দর। ল দিয়ে মনে রাখবা হচ্ছে লাল রক্তকোষ। ল দিয়ে কি মনে রাখবো আমরা স্যার? লাল রক্তকোষ, লাল রক্তকোষ, আরবিসি, রাফিজ বায়োলজি কেয়ার, ঠিক আছে? দন্ত স, দন্ত স দিয়ে মনে রাখবা হচ্ছে স্নায়ুকোষ, নিউরনের বিভাজন নাই, স্নায়ুকোষ। দন্ত স দিয়ে আরেকটা মনে রাখবা হচ্ছে সকল রক্তকোষ। এমন না যে শুধু লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বা অনুচক্রিকারও কোনো বিভাজন নাই, তাহলে সকল রক্তকোষ। আরেকটা মনে রাখবা দন্ত স দিয়ে হচ্ছে স্থায়ী কোষ, স্থায়ী কোষের কিন্তু বিভাজন নাই, স্থায়ী কোষ। তবে স্থায়ী কোষটা মানুষের হয় না, স্থায়ী কোষটা কার ক্ষেত্রে? উদ্ভিদের ক্ষেত্রে। উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে স্থায়ী কোষ। উদ্ভিদের ক্ষেত্রে কি স্যার? স্থায়ী কোষ। যে সকল কোষ বিভাজিত হয় না, ছন্দটা মনে রাখবা সবাই। যে সকল কোষ বিভাজিত হয় না, সুন্দর মতো ছন্দটা মনে রাখবা সবাই। হয়ে গেছে না মনে হয়? চলো তো তুমি ছন্দটা দেখে না নিজের মতো লিখো। আমি আগেই বলছি আমি সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করতেছি, কাজে ক্লাসের পড়া ক্লাসে হইতে হবে, বাসায় কিচ্ছু করার দরকার নেই, এটাই এনাফ। এবার আমরা হেডিং দিব কি? তোমরা হেডিং দাও এ অধ্যায়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞানীদের নাম এবং কাজ মনে রাখার কৌশল।
এই অধ্যায়ের বিজ্ঞানীদের, আমি সব বিজ্ঞানী দিব না, তবে বলে রাখি অ্যাডমিশন বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এই অধ্যায় থেকেই সর্বোচ্চ পরিমাণে বিজ্ঞানীর নাম পরীক্ষাতে আসছে। তাহলে এই অধ্যায়ের বিজ্ঞানীর নাম ও কাজ মনে রাখার ছন্দ। তো এই অধ্যায় না লিখলেও চলবে। বিজ্ঞানীদের নাম এবং কাজ মনে রাখার ছন্দ, বিজ্ঞানীদের নাম এবং কাজ মনে রাখার ছন্দ, বিজ্ঞানীদের নাম এবং কাজ মনে রাখার ছন্দ। বিজ্ঞানীদের নাম ও কাজ মনে রাখার ছন্দ। এটা বাঁকা হলেও কিছু মনে করিও না। সাতটা দিবা আর কি। তাহলে এখানে হচ্ছে বিজ্ঞানীর নাম, এখানে হচ্ছে ক্লু, ওখানে হচ্ছে কাজ। বিজ্ঞানীর নাম, ক্লু, কাজ। বিজ্ঞানীর নাম, ক্লু, কাজ। তারপর প্রথমে যাই, প্রথম পয়েন্ট হচ্ছে বিজ্ঞানীর নাম। বিজ্ঞানীর নাম, বিজ্ঞানীর নাম। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ক্লু। ক্লুটা দেখো একটু বানর টাইপের, তো মানে খুব সুন্দর লাগবে না। যেহেতু এগুলো এমসিকিউতে আসে, তুমি অ্যান্সার করতে পারলে আমি খুশি, তুমি নিজেও খুশি। ক্লু গুলো একটু অন্য টাইপের, মানে খুব সুন্দর টাইপের না। আর এখানে হচ্ছে তাদের অবদান, কি করেছেন বা তাদের কাজ, অবদান। তাহলে নাম, ক্লু, অবদান। নাম, ক্লু, অবদান। নাম, ক্লু, অবদান। নাম, ক্লু, অবদান। ওকে, প্রথম বিজ্ঞানীর নামটা আমরা একটু আগে দেখেছি, তার নামটা হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। ওয়াল্টার ফ্লেমিং। ফ্লেমিং। তোমার করণীয় হচ্ছে যে ওয়াল্টার শব্দটা থেকে একটা শব্দ আসতেছে পরিচিত, যেটা হচ্ছে ওয়াটার। ওয়াটার মানে কি? পানি। পানি সবচেয়ে বেশি কোথায় পৃথিবীতে স্যার? সমুদ্রে। তাহলে তার কাজটাও তোমরা জানো আগে থেকে। তিনি কি করেছেন? সামুদ্রিক স্যালামান্ডারে কোষ বিভাজন লক্ষ্য করেন। সামুদ্রিক স্যালামান্ডারে কোষ বিভাজন লক্ষ্য করেন। সামুদ্রিক স্যালামান্ডারে, সামুদ্রিক স্যালামান্ডারে কোষ বিভাজন লক্ষ্য করেন। সামুদ্রিক স্যালামান্ডারে কোষ বিভাজন লক্ষ্য করেন। যদি মনে হয় সাল দিবা, দিতে পারো। সবগুলো আমি দিতে পারতেছি, সমস্যা নাই, তোমাদের ইচ্ছা, এটা নিয়ে জোর দিব না। প্রথমটা গেল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমার, সেকেন্ড যে বিজ্ঞানীর নাম মনে রাখবা, তার নাম হচ্ছে হাওয়ার্ড ও পেল। হাওয়ার্ড ও পেল। হাওয়ার্ড এবং পেল। সালটা কত স্যার? 1953। 1953তে কিন্তু ঘটে গেছে এমন বেশ কিছু কাহিনী আছে। এটা একটা দেখতেছো, 1953তে ওয়াটসন এবং ক্রিক ডিএনএ দ্বিসূত্রক মডেলটা প্রথম তারা প্রস্তাব করেছেন। এবং 1953তে এই যে তোমরা একজন বিজ্ঞানীর নাম শুনেছো, স্যার হ্যান্স ক্রেবস, কি করেছিল? ক্রেবস চক্র আবিষ্কার করেছিল। উনি নোবেল পেয়েছেন। তো বইয়ের মধ্যে আছে, তোমাদের বইয়ের মধ্যে। আমি চেষ্টা করি এই টাইপের সেম সেম পড়াগুলোকে 5টা অধ্যায়ে থাকুক, বোটানি জলদিতে থাকুক, আমি একসাথে করার চেষ্টা করি, আমার মনে থাকে মোটামুটি। আশা করি তোমাদেরও থাকবে। তাহলে হাওয়ার্ড এবং পেল, এই যে পেল, এই যে পেল, এই প থেকে, পেল থেকে মনে রাখবা প্রস্তাব। পেল থেকে কোন শব্দটা মনে রাখবা? প্রস্তাব। তাহলে হাওয়ার্ড এবং পেল কি করেছিলেন? তারা কোষচক্রের প্রস্তাব করেছিলেন। কোষচক্রের প্রস্তাব করেন। কোষচক্রের প্রস্তাব করেন। হাওয়ার্ড এবং পেল কোষচক্রের প্রস্তাব করেন। এরপর আমরা যাই বেনেডিন ও হাউসার। বেনেডিন ও হাউসার। বেনেডিন এবং হাউসার। বেনেডিন এবং হাউসার সালটা হচ্ছে 1883। প্লাস্টিকের ক্ষেত্রে এই সালটা আছে, প্রথম অধ্যায়ে প্লাস্টিক দেখতে পারো। যাই হোক, হাউসার, হ, এই হ দিয়ে মনে রাখবা হ্যাপ্লয়েড।
হতে মনে রাখবা হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড। তাহলে এই বেনেডিক্ট এবং হাউসার এ সর্বপ্রথম কি করেছে? হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন। হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন। তাহলে কে সর্বপ্রথম হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন? বেনেডিক্ট এবং হাউসার হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন বা দেখেন। আবিষ্কার করেন। এরপরে যাই আমরা, এরপরে হচ্ছে তোমাদের পরিচিত বার্গার সাহেব, স্টার্স বার্গার বা বার্জার বা বুর্গার এটা লিখলেই হবে, স্টার্স বার্জার। উনি কত সালে স্যার? 1888 সালে। এই 1888 সালে কি হয়েছিল স্যার? ক্রোমোজোম নামকরণ করা হয়েছিল। ক্রোমোজোম আবিষ্কার কিন্তু কত? 1875, কিন্তু নামকরণ হয়েছে 88। ভালডিয়ান নামক একজন ব্যক্তি এই কাজটা করেছেন, বোটানি প্রথম অধ্যায়ের মধ্যে আছে। তাহলে স্টার্স বার্জার 1888 সালে উনি কি করেছেন? উনি হচ্ছেন এই যে স্টার্স দন্ত স বা যুক্ত অক্ষর, এটা দিয়ে মনে রাখবা সপুষ্পক। কি মনে রাখবা? সপুষ্পক। ওই যে দন্ত স সপুষ্পক ফুল। তাহলে উনি সপুষ্পক উদ্ভিদে প্রথম মিওসিস লক্ষ্য করেন। সপুষ্পক উদ্ভিদে মিওসিস লক্ষ্য করেন বা প্রথম মিওসিস লক্ষ্য করেন। সপুষ্পক উদ্ভিদে প্রথম মিওসিস লক্ষ্য করেন। সপুষ্পক উদ্ভিদে প্রথম মিওসিস লক্ষ্য করেন। এরপরে আসো, কৃষক মুড়ি খায়। কৃষকের ইংরেজি কি? ফার্মার। মুড়ি খায় ও মুর, ফার্মার ও মুর। এই মুর থেকে মনে রাখবা ম থেকে মিওসিস। ম থেকে কি মনে রাখবা? মিওসিস। এই কৃষক কি কোনো কিছু আবিষ্কার করে নাকি কৃষক নাম জানে? নাম জানে। জমির এটা এই ধান, এটা এই পোকা, এটা এই জিনিস। আমি কিন্তু সব পোকা চিনি না, তুমিও চিনো না, কৃষক চিনি। তাহলে ও আবিষ্কার না, ও কি করেছে? নামকরণ করেছে। তাহলে মনে রাখবা ফার্মার এবং মোর কত সালে স্যার? 1905। এই 1905-এ ঘটে গেছে আর কি কি আছে? কালো মানুষ, ব্ল্যাকম্যান, শালক সংশ্লেষণকে দুটি পর্যায়ে ভাগ করেছে। আরেকটা মনে রাখবা 1905 সালে 1905 সালে বোভেন নাকি বেটসন বলে গেলাম, জেনেটিক শব্দটি প্রথম ব্যবহার করেছে। জেনেটিক্স। তাহলে সবগুলোই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা। তাহলে উনি কি করেছেন? মিওসিস নামকরণ করেন। তাহলে কে মিওসিস নামকরণ করেন? ফার্মার এবং মোর মিওসিস নামকরণ করেন। নামকরণ করেন। আরেকটা লাস্ট, সেটা হচ্ছে থমাস হান্ট মর্গান। থমাস হান্ট মর্গান। মর্গান সালটা কত স্যার? 1911। আচ্ছা, মর্গান 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 থেকে মনে রাখবা মরে যান। মরে যান। আচ্ছা, এ আবার মরে যে কিসে পরিণত হয়েছে জানো? ভূতে পরিণত হয়েছে। মরে গিয়ে কিসে পরিণত হয়েছে? ভূতে। শুধু মনে রাখবা সে মরে গেছে কিভাবে? রাস্তার মধ্যে দিয়ে মনে করো সে এরকম আঁকা বাঁকা করে, একবার এদিক একবার এদিক, একবার এদিক একবার এদিক, তো এভাবে করে যদি রাস্তার মধ্যে লাফে দাঁড়ায়, গাড়ি তো তাকে অ্যাক্সিডেন্ট করবে। তার মানে সে রাস্তা ক্রস করার সময় অ্যাক্সিডেন্ট করছে। কি করার সময়? ক্রস করার সময়। তাহলে ক্রস করার সময় অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। মরে কিসে পরিণত হয়েছে? ভূতে হয়ে গেছে। তাহলে কি করেছেন থমাস হান মর্গান? উনি ভুট্টা উদ্ভিদে ভুট্টা উদ্ভিদে ভুট্টা উদ্ভিদে প্রথম ক্রসিং ওভার বর্ণনা করেন। ভুট্টা উদ্ভিদে প্রথম ক্রসিং ওভার বর্ণনা করেন। ভুট্টা উদ্ভিদে প্রথম ক্রসিং ওভার বর্ণনা করেন। এই কয়টা নাম খুব সুন্দর মতো তোমরা শিখতে হবে। তুমি দারুণ করে শিখতে হবে। বুঝতে পেরেছ? আমাদের মনে হয় বাজে 9:05, শেষ করবো না। যাদের কলেজে তারা। আচ্ছা, এই যে 49 তো আর 11 মিনিট পড়াবো। আমি আগেই বলে নিয়েছি তোমাদের থেকে, একটু বাড়তি মেয়েদেরকে এতটুকু পড়াইছে, ঠিক আছে,
বিকালে বেশি হয়ে যাবে। কারণ কি বলতো, এগুলো রেকর্ড থাকবে, লেখাগুলো সেট থাকবে, আবার না লিখতে হলে অনেক স্পিডে আমি পড়াতে পারবো। তাহলে সকালের ব্যাচ আমাকে কমপক্ষে 10 মিনিট করে বেশি দিবা তোমরা, এটা অনুরোধ তোমাদের কাছে, হয় নাই ওটা? দেখে নিবা না হবে। আচ্ছা, এবার আমরা একটা টপিক শেষ করবো আজকে, আগামী দিন মাইটোসিস করাবো। তাহলে মাইটোসিসের আগে একটা পার্ট আছে না কি স্যার, অ্যামাইটোসিস। এখন আমরা অ্যামাইটোসিসটা পড়বো 10 মিনিটের মধ্যে, ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে আমাদের এখনকার হেডিংটা হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস। তাহলে অ্যামাইটোসিসের আমরা প্রথম যে পয়েন্টটা দিচ্ছি দেখো, অ্যামাইটোসিসের অন্য নাম বা অপর নাম কি? অ্যামাইটোসিসের অপর নাম হচ্ছে, অ্যামাইটোসিসের অপর নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। দেখতেছ, চাইলাম প্রত্যক্ষ কোষ বিভাজন। অ্যামাইটোসিসের অপর নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন, অথবা তার আরেকটা নাম আছে যেটা হচ্ছে বাইনারি ফিশন। বাইনারি ফিশন, বাইনারি ফিশন, অথবা কেউ কেউ বলে দ্বিবিভাজন বা দ্বিভাজন। ওই মনেরার মধ্যে পড়েছিলাম, কিন্তু একদম সত্যি কথা কি জানো, অ্যামাইটোসিস আর দ্বিবিভাজন এক নয়। অ্যামাইটোসিস হয় কার, এককোষীয়। দ্বিবিভাজন হয় কার, আদিকোষীয়। তার মানে একটাতে নিউক্লিয়াস বিভাজিত হয় আর একটাতে ক্রোমোজোম বিভাজিত হয়। দুইটার মধ্যে কি আছে, পার্থক্য আছে, যদিও পদ্ধতি সেম কিন্তু পার্থক্য আছে। এবার আমরা যাই সংজ্ঞাতে, যাই একটু সংজ্ঞা। সংজ্ঞা, অ্যামাইটোসিসের সংজ্ঞাটা সবাই লিখে ফেলো। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, তাহলে আগে কিন্তু নিউক্লিয়াসের মনে রাখবা, একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম, একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সাইটোপ্লাজম কোন জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই, কোন জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই, কোন জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে অ্যামাইটোসিস বলে। তাকে অ্যামাইটোসিস বলে। তাকে অ্যামাইটোসিস বলে। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোন জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে অ্যামাইটোসিস বলে। স্টার্সবার্গার বলেছেন, স্টার্সবার্জারের মতে উনি বলেছেন অ্যামাইটোসিস থেকে উন্নত ও জটিল কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি। উনি বলেছেন অ্যামাইটোসিস থেকে উন্নত ও জটিল কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি। অ্যামাইটোসিস থেকে উন্নত ও জটিল কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি। উন্নত ও জটিল কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি। উন্নত এবং জটিল কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি। ঠিক আছে, অ্যামাইটোসিস থেকে উন্নত এবং জটিল কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি। ওকে, আচ্ছা, আসবে মনে হয়।
এবার দেখো অ্যামাইটোসিস কোথায় ঘটে। অ্যামাইটোসিস সংঘটিত হয়, ছন্দটা মনে রাখো, অ্যামাইটোসিস ঘটে হচ্ছে বেতে। অ্যামাইটোসিস কোথায় ঘটে স্যার? বে। অ্যামাইটোসিস ঘটে বেতে, অ্যামাইটোসিস ঘটে বেতে। বেতে বি ফর মনে রাখবা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াতে অ্যামাইটোসিস ঘটে। আরেকটা মনে রাখবা বি ফর বিজিএ, ব্লু গ্রিন অ্যালজি, বাংলাতে হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। ব্লু নীলাভ, গ্রিন সবুজ, অ্যালজি মানে শৈবাল। তাহলে নীলাভ সবুজ শৈবাল বা ব্লু গ্রিন অ্যালজি, যেটা 9 10 নষ্ট করেছিল তোমরা ওই জিনিসটা, ঠিক আছে? দুইটা গেল। এ দিয়ে মনে রাখবা অ্যামিবা, এ দিয়ে কি মনে রাখবা? অ্যামিবা। আরেকটা মনে রাখবা অ্যান্ডোস্পার্ম, যদি সেটা ই দিয়ে আসে তারপর অ্যান্ডোস্পার্ম, উদ্ভিদের অ্যান্ডোস্পার্ম, শস্য আর কি। ওয়াই দিয়ে মনে রাখবা ইস্ট, ওয়াই দিয়ে কি মনে রাখবা? ইস্ট। তাহলে অ্যামাইটোসিস ঘটে বেতে, অ্যামাইটোসিস ঘটে বেতে, ব্যাকটেরিয়া, বিজিএ, অ্যামিবা, অ্যান্ডোস্পার্ম, ইস্ট। 5টা পয়েন্ট দিয়েছি, ব্যাকটেরিয়া, বিজিএ, তারপরে অ্যামিবা, অ্যান্ডোস্পার্ম এবং হচ্ছে কি ইস্ট, অ্যামিবা, অ্যান্ডোস্পার্ম, ইস্ট। এরপরে লিখো প্রকৃত কোষে তরুণাস্থি কোষেও ঘটে। তাহলে অ্যামাইটোসিস আর কোথায় ঘটে? অ্যামাইটোসিস কিন্তু প্রকৃত কোষের, মানে আমাদের প্রকৃত কোষের তরুণাস্থি কোষে, প্রকৃত কোষের তরুণাস্থি কোষে ঘটে। লেখা একটু বাজে হচ্ছে। প্রকৃত কোষের তরুণাস্থি কোষে ঘটে এবং তার সাথে হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের, আমরা মেরুদণ্ডী প্রাণীদের কোথায় স্যার? ভ্রূণ পর্দা। মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণ পর্দা, আমাদের ভ্রূণের পর্দা এবং মাছের ডিম গঠনের প্রারম্ভিক পর্যায়ে ঘটে, এবং মাছের ডিম গঠনের প্রারম্ভিক পর্যায়ে ঘটে, মাছের ডিম গঠনের প্রারম্ভিক পর্যায়ে ঘটে, মাছের ডিম গঠনের প্রারম্ভিক পর্যায়ে অ্যামাইটোসিস ঘটে, মাছের ডিম গঠনের প্রারম্ভিক পর্যায়ে। প্রারম্ভিক পর্যায়ে ঘটে, ঠিক আছে স্যার? প্রারম্ভিক পর্যায়ে ঘটে। আচ্ছা, আমরা শেষ চলে আসছি। খেয়াল করে একটু সবাই বোর্ডের দিকে তাকাও, তারপর তুলে নাও, সমস্যা নাই। ধরো এটা একটা কোষ, নিউক্লিয়াস আছে। এই কোষটা প্রথমে কি হবে? একটু লম্বাটে হয়ে যাবে, এবং শুধু কোষ না, তার ভেতরের নিউক্লিয়াসটাও লম্বাটে হবে। নিউক্লিয়াস কিন্তু পৃথক হয়ে যায়, লম্বাটে হচ্ছে। এরপরে যে এই লম্বাটে কোষের মধ্যে তোমার এরপরে যে কি হবে দেখো, এরপরে যে এর মাঝখানে খাঁজের তৈরি হবে। কি তৈরি হবে স্যার? খাঁজ সৃষ্টি হবে। এবং লাস্টে যে খাঁজটা একত্রিত হয়ে এ একটা নতুন কোষ তৈরি হলো, অপত্য কোষ, এ একটা নতুন কোষ তৈরি হলো। এটা কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যে হয়ে যায়, যার কারণে আমি একদম অনুবীক্ষণ চোখে তাকাই বিষয়টা দেখতে পাবো। এই কারণে এর অপর নাম প্রত্যক্ষ কোষ বিভাজন। আর যেটা হচ্ছে বাইনারি ফিশন, দ্বিবিভাজন, সেটা কি? এটা একটা কোষ, এর মধ্যে কি আছে? ক্রোমাটিন তন্তু আছে, নট নিউক্লিয়াস। ও তো আদি কোষ, নিউক্লিয়াস নাই। তাহলে এটা পরবর্তী ধাপে যে একটু লম্বাটে হয় এবং এর ক্রোমাটিন তন্তু কোষ ঝিল্লির সাথে লেগে দুই প্রান্তে চলে যায়। পরবর্তীতে সেম একই বিষয়, এটা থাকে এরকম, মাঝখানে কি তৈরি হয় বলো? খাঁজ তৈরি হয়। মানে দুইটার পদ্ধতি একই, খাঁজ তৈরি হয় মাঝখানে। এবং সর্বশেষ দুটি অপত্য ক্রোমাটিন তন্তু বিশিষ্ট ক্রোমোজোম তৈরি। তাহলে ওটা নিউক্লিয়াস, এটা ক্রোমাটিন, এই হচ্ছে পার্থক্য। এটা অ্যামাইটোসিস, এটা দ্বিবিভাজন। তাহলে বলো তো অ্যামাইটোসিসে কি নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়েছে? না, নিউক্লিয়ার মেমব্রেন তো যেমন ছিল তেমনই আছে নিউক্লিয়াসটা। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয় নাই। স্পিন্ডল তন্তু গঠিত হয়েছে কোথাও? না। 3 নাম্বার হচ্ছে নিউক্লিয়াসটা প্রথমে কি হয়েছে? লম্বা হয়েছে। আরেকটা এমসিকিউ, কোন কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেল আকৃতির হয়? এই যে আমরা জিম করার সময় যে ডাম্বেল গুলো, কোনটাতে ডাম্বেল আকৃতির হয়? 4টা। তাহলে বলে ফেলি আরেকবার কথাগুলো। 1 নাম্বার নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয় না। 2 নাম্বার স্পিন্ডল যন্ত্র তৈরি হয় না। 3 নাম্বার নিউক্লিয়াসটি প্রথমে লম্বা হয়। 4 নাম্বার নিউক্লিয়াসটি ডাম্বেল আকৃতির। অ্যামাইটোসিস শেষ, কমপ্লিট। আমরাও ক্লাস নিয়েছি বরাবর 1 ঘন্টা।